আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট। গাজার হাসপাতালে হামলা নিয়ে যা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার ইসরায়েলিদের প্যাকেট করে পাঠানোর হুমকি হামাসের। জানাবো ইসরায়েলের ধ্বংস চায় হামাস, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। হিজবুল্লাহর সাম্প্রতিক সামরিক মহড়ার ধরনে আতঙ্কিত ইসরায়েল। ইসরায়েলকে হিজবুল্লাহর ধ্বংসের হুমকি ও তেল আবিবের আতঙ্কিত হওয়ার রহস্য। এবার ইরানে হামলার হুমকি দিল ইসরায়েল। জানাবো ইসরায়েলে বেশি দিন গাজায় অবস্থান করা ঠিক হবে না, এতে বিপদ বাড়বে, বললেন সাবেক মোসাদ প্রধান। জানাবো মিয়ানমারের তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা। কারাগারেই চলবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার কার্যক্রম। এবং সর্বশেষ জানিয়ে দেব ব্যাপক আক্রমণ চালাতে পারে রাশিয়া, হুঁশিয়ার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজার হাসপাতালে হামলা নিয়ে যা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 1.5 মাস ধরে চালানো এই হামলায় এখনো পর্যন্ত নিহত হয়েছেন 11,000-এর বেশি ফিলিস্তিনি। হামলা হচ্ছে হাসপাতালেও। গাজার সবচেয়ে বড় দুটি হাসপাতাল ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আনাধম। এমনকি গাজায় রোগীর মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার আল শিফা হাসপাতাল এখন আর চিকিৎসা অবকাঠামো হিসেবে কাজ করছে না বলে জানিয়েছেন WHO প্রধান টেড্রোস আনাধম গেব্রেয়েসাস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি বলেছেন, দুঃখের বিষয় হচ্ছে গাজার এই হাসপাতালটি আর হাসপাতাল হিসেবে কাজ করছে না। হাসপাতালগুলো নিরাপদ আশ্রয়কেন্দ্র হওয়ার কথা থাকলেও এসব স্থান যখন মৃত্যু, ধ্বংস এবং হত্যার দৃশ্যে রূপান্তরিত, তখন বিশ্ব চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না। হাসপাতালে ভয়াবহ এবং বিপজ্জনক পরিস্থিতির উপর জোর দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান বলেছেন, গত 3 থেকে 4 দিন ধরে গাজার এই হাসপাতালে বিদ্যুৎ, পানি ও সংকট এবং দুর্বল ইন্টারনেট সংযোগ রয়েছে। এসব কারণে রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদানের কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। এবার ইসরায়েলিদের প্যাকেট করে পাঠানো হুমকি হামাসের। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা প্রায় 1 মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি গাজার ভেতরে ঢুকে ভূখণ্ডটির প্রধান সড়কে ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা ইসরায়েলি সেনাদের ব্যাগে করে ফেরত পাঠানো হুমকি দিয়েছে, খবর রয়টার্সের। গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহরটি বর্তমানে ইসরায়েলের আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইসরায়েল সেখানে হামাসের কমান্ড কাঠামোকে ধ্বংস করার অঙ্গীকার করেছে এবং বেসামরিক ফিলিস্তিনিদের ভূখণ্ডের দক্ষিণ অংশে পালিয়ে যেতে বলেছে। রয়টার্স বলেছে, গাজার প্রলোভন বিস্ফোরণের মধ্যে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেছেন, হামাসের প্রধান কেন্দ্রবিন্দু গাজা শহর ঘেরাও সম্পন্ন করেছে তাদের সৈন্যরা। বর্তমানে যুদ্ধবিরতির কোনো চিন্তা ভাবনা নেই। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সেখানে মূলত হামলা করেছে একের পর এক। হামাসের এমন হামলা ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে। এক ভাষণে বলেছেন, গাজায় নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা সেনাবাহিনীর ঘোষণার চেয়ে অনেক বেশি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আপনাদের সৈন্যদের কালো ব্যাগে করে ফেরত পাঠানো হবে। ইসরায়েলের ধ্বংস চায় হামাস, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, হামাসের একটাই এজেন্ডা, আর তা হলো ইসরায়েলকে ধ্বংস করা এবং ইহুদিদের হত্যা করা। ইসরায়েল তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েলকে প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে সংযম দেখানোর আহ্বান জানিয়ে ব্লিংকেন বলেছেন, ওয়াশিংটন সবসময় ইসরায়েলের পক্ষে ছিল। এই সংঘাত নিয়ন্ত্রণের লক্ষ্যে তিনি মধ্যপ্রাচ্য সফরও করেছেন। ব্লিংকেন সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে বলেছেন, আপনি নিজে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারেন, কিন্তু যতদিন যুক্তরাষ্ট্র থাকবে আপনাকে কখনো এটি করতে দেব না। আমরা সবসময় আপনার পাশে থাকব। এ সময় একজন ইহুদি হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন কিভাবে তার দাদা রাশিয়া থেকে পালিয়ে গিয়েছিলেন এবং তার সৎ বাবা নাৎসি কনস্ট্রাকশন ক্যাম্প থেকে বাঁচিয়ে গিয়েছিলেন। ইসরায়েলকে হিজবুল্লাহ ধ্বংসের হুমকি ও তেল আবিবের আতঙ্কিত হওয়ার রহস্য। দক্ষিণ লেবাননকে ইসরায়েলের 22 বছরের দখল থেকে মুক্ত করার বার্ষিকী বা 2000 সালের 25 মে বিজয় বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ দখলদার ইসরায়েলকে নতুন কোনো হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
ইসরায়েলের পক্ষ থেকে সাম্প্রতিক বড় ধরনের হামলার হুমকির প্রেক্ষাপটে হিজবুল্লাহর মহাসচিব ইসরায়েল প্রতিরোধ আন্দোলনের ওপর কোনো হামলা চালালে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে গোটা অঞ্চলে এবং এতে ইসরায়েল পুরোপুরি ধ্বংস না হয়ে গেলেও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত ফিলিস্তিনি সংলগ্ন অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর সামরিক ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাও ইহুদিবাদ ইসরায়েলের অনেক বেশি দুর্বল হয়ে পড়ার দিকগুলো তুলে ধরেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সায়েদ নাসরুল্লাহ ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদেরকে বড় ধরনের হুমকির মধ্যে তোমরা দিতে পারো না, বরং আমরাই তোমাদের এমন ধরনের হুমকি দিতে পারি। নতুন যুদ্ধে আমাদের পক্ষে থাকবে লাখ লাখ সেনা। প্রতিরোধ আন্দোলন ক্রমে বিস্তৃত হচ্ছে এবং এই সামরিক অর্থনৈতিক সক্ষমতার বড় ধরনের নানা পরিবর্তন এসেছে। হিজবুল্লাহ প্রধান এই আন্দোলনের সাম্প্রতিক সামরিক মহড়ার ইঙ্গিত দিয়ে বলেছেন, এই মহড়ার প্রেক্ষাপটে ইসরায়েল তার হুমকি থেকে পিছু হটেছে এবং এই মহড়া অবৈধ বসতিতে স্থাপন করেছে। এবার পাল্টা প্রতিক্রিয়া, ইরানে হামলার হুমকি দিল ইসরায়েল। ফিলিস্তিন হামাস প্রশ্নে পশ্চিমাদের প্রশ্রয় ইসরায়েলের দখলদারি মনোভাব আরও আগ্রাসী উঠেছে। দেশটি এবার ইরানে হামলা চালানো হুমকি দিয়েছে। ইসরায়েল অর্থ ও শিল্পমন্ত্রী নীর বারবাক বলেছেন, হিজবুল্লাহ যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ জড়ায় তাহলে ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালাবে। গতকাল ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। বারাকাত দাবি করেছেন, হিজবুল্লাহকে দিয়ে যদি ইরান মূলত ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করে, যদিও এমন দাবির পেছনে কোনো তথ্য প্রমাণ সাক্ষাৎকারে হাজির করেননি। ইসরায়েলের প্রভাবশালী মন্ত্রী বলেছেন, ইরানের লক্ষ্য হল ইসরায়েলের ওপর সব দিক দিয়ে হামলা চালানো। যদি আমরা বুঝতে পারি হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালাতে চায়, শুধুমাত্র আমাদের সব ফ্রন্টে নয়, আমরা সাপের মাথা ইরানের ওপরও হামলা চালাবো। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি হিজবুল্লাহ ইসরায়েল লেবানন সীমান্তে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে তাহলে এর ফলাফল হিসেবে পৃথিবীর বুক থেকে হিজবুল্লাহ নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই সঙ্গে তাদের সবচেয়ে বড় অস্ত্রের যোগানদাতা ইরানকে সমুচিত জবাব দেয়া হবে। ইসরায়েলের বেশি দিন গাজায় অবস্থান করা ঠিক হবে না বললেন সাবেক মোসাদ প্রধান। সাবেক মোসাদ প্রধান ড্যানি ইয়েটম বলেছেন, ইসরায়েলের দীর্ঘ সময় গাজা উপত্যকায় অবস্থান করা উচিত নয়, তবে সব জিম্মিদের ফেরত না আনা পর্যন্ত ইসরায়েলের গাজা ছাড়া অসম্ভব বলেও মনে করেছেন তিনি। তার মতে হামাসের বিরুদ্ধে জয় পাওয়া ছাড়া ইসরায়েলের কোনো বিকল্প নেই। তবে হামাসের পরাজয় বলতে তিনি বুঝিয়েছেন যে হামাসের চেইন অব কমান্ড ধসিয়ে দেওয়া। এখানে হামাসের পরাজয় বলতে তিনি কোনোভাবেই পুরোপুরি নির্মূল বোঝাননি। এই কাজ করতে খুব একটা বেশি সময় নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন সাবেক হামাস প্রধান। তিনি মনে করেছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বিপদ বাড়বে ইসরায়েলের। 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাল্টা জবাব বিমান হামলার পর গাজা স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে হামাসের প্রতিরোধের মুখে স্থল অভিযানে খুব একটা সুবিধা করতে পারছে না ইসরায়েলি সেনারা। পদে পদে তারা পরাজিত হচ্ছে এবং হামাসের সৈন্যদের সঙ্গে মার খাচ্ছে এবং প্রতিনিয়ত নিহত হচ্ছে। মিয়ানমারের তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা। মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে দেশটির জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ চলছে। দেশটির কয়েকটি রাজ্যে বিদ্রোহীর সাথে সামরিক বাহিনীর এই সংঘাতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গতকাল মিয়ানমারের নিরাপত্তা বাহিনী একাধিক চৌকিতে হামলা চালিয়েছে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীরা। নিরাপত্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের এই সংঘর্ষে আরও নতুন দুটি ফ্রন্ট ছড়িয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে বলে স্থানীয় বাসিন্দা, বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। 2021 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর মিয়ানমারের সামরিক জান্তা সম্প্রতি সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছে। গত মাসের শেষের দিকে দেশটির জাতিগত সংখ্যালঘু 3টি গোষ্ঠীর সদস্যরা জান্তা বাহিনীর বিরুদ্ধে একযোগে সমন্বিত হামলা শুরু করেছে। ইতিমধ্যে তারা নিরাপত্তা বাহিনীকে হটিয়ে কিছু শহরে ও সামরিক চৌকি দখল করে নিয়েছে। কারাগারেই চলবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার কাজ। সাইফার মামলায় গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেক ইনসাফ পিটিআই নেতা ইমরান খানের বিচার কার্যক্রম কারাগারে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশির বিচার হবে কারাগারের ভেতরে। পাকিস্তানের কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিসভা সোমবার এই সংক্রান্ত অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংক্রান্ত সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, নিরাপত্তার কারণে কারাগারে ইমরান খানের বিচারের ব্যবস্থা করা প্রয়োজন। পরে তা অনুমোদন পেয়েছে খবর জিও নিউজের। এবং সর্বশেষ জানিয়ে দিব, ব্যাপক আক্রমণ চালাতে পারে রাশিয়া, হুঁশিয়ারি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। শীত আসন্ন হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনের স্থাপনায় ব্যাপক আক্রমণ চালাতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, যুদ্ধের পূর্ব ফ্রন্টে সেনার প্রবল আক্রমণ প্রত্যক্ষ করেছে। গার্ডিয়ান খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল এই মন্তব্য করেছেন। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী মুখপাত্র বলেছেন, বিধ্বস্ত পূর্ব শহরে আবদিপকাতে বিগত কিছু সময় হামলা কম ছিল, কিন্তু হামলা